হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো এবার আমরা শুরু করব এনিম্যাল টিস্যু। আমরা জানি যে আমাদের দেহতে প্রধানত 4 রকমের টিস্যু থাকে: এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, কানেকটিভ টিস্যু বা যোগ কলা, মাস্কিউলার টিস্যু বা আমাদের যে মাসেলস এবং তার সঙ্গে সঙ্গে নার্ভাস টিস্যু। তো এই সমস্ত টিস্যু সম্পর্কে আমরা আলোচনা করব। প্রধানত এনসিইআরটির যে সিলেবাস আছে সেই এনসিইআরটি সিলেবাসের উপর ফোকাস রেখে আমার এই আলোচনা সীমাবদ্ধ থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কিছু এক্সট্রা ইনফরমেশনও তোমাদেরকে পড়তে হবে। দেখো, আমি সবসময় এটা তোমাদেরকে বলি, তোমরা যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ গুরুত্বপূর্ণ, কিন্তু এনসিইআরটির যে সমস্ত লাইনগুলো আছে সেই লাইনগুলো তোমাদেরকে বুঝতে গেলে অবশ্যই কিন্তু কিছু কিছু এক্সট্রা ইনফরমেশনও মাথায় রাখতে হবে। দেখো, ওয়ার্ড এনিম্যাল টিস্যু ফার্স্ট কয়েন বাই বিক্যাট। তাহলে বিক্যাট প্রথম কিন্তু এনিম্যাল টিস্যু এই শব্দটা ইউজ করেছিলেন, এবং প্ল্যান্ট অ্যানাটমি এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী এনগ্রিউ। এবং টিস্যু সম্পর্কিত যে স্টাডি, তো তাকেই আমরা বলবো হিস্টোলজি, এবং হিস্টোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী মেয়ার। তাহলে এই যে সায়েন্টিস্টের নাম, এই সায়েন্টিস্টের নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হিস্টোলজি শব্দটা প্রথম তাহলে কে ব্যবহার করেছিলেন? বিজ্ঞানী মেয়ার। এবং ফাদার অফ হিস্টোলজি কিন্তু বিক্যাট। তো হিস্টোলজি প্রধানত কাকে বলে? দেখো, স্টাডি অফ টিস্যু কল্ড হিস্টোলজি, অর্থাৎ আমরা যে টিস্যু সম্পর্কে আমরা যে পড়াশোনা করছি, তো একেই আমরা বলবো হিস্টোলজি। এবং হিস্টোলজিকে বলা হয় মাইক্রোস্কোপিক অ্যানাটমি, রাইট? অর্থাৎ তুমি যখনই টিস্যু সম্পর্কে পড়ছো, জানবে যে তুমি হিস্টোলজি পড়ছো, এবং এই হিস্টোলজিকেই আমরা বলবো মাইক্রোস্কোপিক অ্যানাটমি। দেখো, যখন আমরা কোনো টিস্যুকে যখন আমরা স্টাডি করব, অবশ্যই তাকে কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যেই স্টাডি করতে হবে, কারণ টিস্যু যে ডিফারেন্ট টাইপের সেল দিয়ে তৈরি, তো সেই সেলগুলোর অ্যারেঞ্জমেন্ট কীরকম, তো সেটা বুঝতে গেলে অবশ্যই আমাদের মাইক্রোস্কোপের হেল্প নিতে হয়। এবং সেই জন্যই এই হিস্টোলজিকে বলা হয় মাইক্রোস্কোপিক অ্যানাটমি। এবং ফাউন্ডার অফ মাইক্রোস্কোপিক অ্যানাটমিকে বিজ্ঞানী মার্সেলো ম্যালপিজি। তাহলে এই জায়গাতে যে ইম্পর্ট্যান্ট সায়েন্টিস্টের নাম তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হিস্টোলজি এই শব্দটা প্রথমকে ব্যবহার করেছিলেন বিজ্ঞানী মেয়ার, এবং ফাদার অফ হিস্টোলজি হলেন বিক্যাট। এবং হিস্টোলজিকে আমরা বলবো মাইক্রোস্কোপিক অ্যানাটমি। এরপরে আমরা দেখব যে প্রকৃতপক্ষে টিস্যু কাকে বলে। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে সেল হচ্ছে আমাদের যে কোনো অ্যানিম্যালের বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের দেহতে কিছু কিছু সেল থাকে যে সমস্ত সেলগুলো একই রকমের ফাংশন করে, মানে অনেকগুলো সেল যখন একই রকমের ফাংশন করবে, তখন সেই গ্রুপ অফ সেলকেই প্রধানত আমরা টিস্যু বলবো। তাহলে এক্ষেত্রে টিস্যুর এক্স্যাক্ট ডেফিনেশনটা দেখে নাও। দেখো, টিস্যু প্রধানত আমরা তাহলে কাকে বলছি? দেখো, গ্রুপ অফ সেল সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অ্যান্ড দ্য অরিজিন। তাহলে টিস্যু আর কিছুই নয়, টিস্যু হচ্ছে একগুচ্ছ সেল নিয়ে গঠিত। যেমন আমরা বলতে পারি, যেমন আমরা ক্লাসরুম যদি আমরা ধরি, তাহলে ক্লাসরুমে নিশ্চয়ই একটা স্টুডেন্ট নিয়ে তৈরি হবে না, অনেকগুলো স্টুডেন্টস নিয়ে প্রধানত ক্লাসরুম তৈরি হয়। তো যেরকমভাবে ক্লাসরুম অনেকগুলো স্টুডেন্টস নিয়ে তৈরি হয়, সেরকমভাবে একটা টিস্যুও কিন্তু অনেকগুলো সেল নিয়ে তৈরি হয়। তাহলে গ্রুপ অফ স্টুডেন্টস অ্যাকচুয়ালি ক্লাসরুম তৈরি করে, সেরকমভাবে গ্রুপ অফ সেল কি তৈরি করবে? গ্রুপ অফ সেল তৈরি করবে টিস্যু। এবং এই যে গ্রুপ অফ সেল আছে, এই সমস্ত সেলগুলোর জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের স্ট্রাকচার একই রকম হবে। অর্থাৎ অনেকগুলো সেল যখন টিস্যু তৈরি করছে, তাহলে এক্ষেত্রে সেই প্রত্যেকটা সেলের কি হবে? স্ট্রাকচার একই রকম হবে, মানে গঠন একরকম হবে, তারা একই রকমের ফাংশন করবে, এবং তাদের অরিজিন কিন্তু একই রকম হবে। অর্থাৎ তারা একটা স্পেসিফিক জার্ম লেয়ার থেকে তৈরি হবে। আমরা জানি যে আমাদের দেহতে 3 রকমের জার্ম লেয়ার থাকে: একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তাহলে এই 3 রকম জার্ম লেয়ার থেকে প্রধানত এই 4 রকমের টিস্যু তৈরি হয়। কোন জার্ম লেয়ার থেকে কোন ধরনের টিস্যু তৈরি হয় আমরা দেখবো একটু পরেই। তাহলে দেখো, ইন টিস্যু দ্য সেলস মে বি ডিসিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড দ্য ফাংশন। তাহলে কোন একটা টিস্যুতে সেলগুলো কিন্তু তার স্ট্রাকচার এবং ফাংশন আলাদা হতে পারে, বাট দে আর অলওয়েজ সিমিলার ইন অরিজিন। দেখো, তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। তাহলে কোন একটা টিস্যু যখন অনেকগুলো সেল দিয়ে তৈরি হচ্ছে, সেই সেলের কিছু কিছু ক্ষেত্রে তাদের স্ট্রাকচার এবং ফাংশন ডিফারেন্ট হতে পারে, কিন্তু তাদের অরিজিন কিন্তু সবসময় একই। তাহলে এই যে ক্রাইটেরিয়া, এই যে কন্ডিশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা টিস্যু যে সমস্ত সেল দিয়ে তৈরি, সেই সমস্ত সেলের কিন্তু অরিজিন একই রকম হবে, তাদের স্ট্রাকচার এবং ফাংশন কিন্তু ডিফারেন্ট হতে পারে। দেখো, টিস্যু হ্যাভ সাম ইন্টারসেলুলার স্পেসেস, মানে এই যে অনেকগুলো সেল আছে, এই সেলের মাঝখানে মাঝখানে যে স্পেস থাকে, যে ফাঁকা জায়গা থাকে, তো তাকেই আমরা বলবো ইন্টারসেলুলার স্পেসেস। এবং বিটুইন দ্য সেলস অ্যান্ড হুইচ ইজ ফিল্ড উইথ ম্যাট্রিক্স। তাহলে এই যে ইন্টারসেলুলার স্পেস আছে, এই ইন্টারসেলুলার স্পেস প্রধানত ম্যাট্রিক্স বা কিছু ধাত্র বা কিছু তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে। তাহলে এই ম্যাট্রিক্সকেই আমরা কি বলবো? ইন্টারসেলুলার সাবস্ট্যান্স। সুতরাং এই জায়গাতে দেখতে পাচ্ছ, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। তাহলে সেলের মাঝখানে কি আছে? ইন্টারসেলুলার স্পেস, বা একেই আমরা বলবো ম্যাট্রিক্স। তো
তো ম্যাট্রিক্স প্রধানত কি দিয়ে তৈরি হয়? ম্যাট্রিক্স প্রধানত গ্লাইকোপ্রোটিন এবং মিউকোপলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। ম্যাট্রিক্স তাহলে কি দিয়ে তৈরি হয়? ম্যাট্রিক্স তৈরি হচ্ছে জেনারেলি গ্লাইকোপ্রোটিন এবং মিউকোপলিস্যাকারাইড দিয়ে। এবং দেখো বিভিন্ন টিস্যুতে কিন্তু এই ম্যাট্রিক্সের কোয়ান্টিটি এবং নেচার কিন্তু ডিফারেন্ট হয়। এবার একটা নোটস দেখে নাও, কিছু ইম্পর্টেন্ট অংশ তোমরা দেখে নাও। যখন আমরা অ্যানিম্যাল ক্লাসিফিকেশন যখন আমরা পড়ব, তখন আমরা দেখব যে বিভিন্ন গ্রেডেশন আমরা দেখতে পাবো। অর্থাৎ কিছু অর্গানিজমস আছে যাদের মধ্যে আसेलुलर গ্রেডেশন দেখা যায়, কিছু অর্গানিজমস আছে যেখানে সেলুলার গ্রেডেশন দেখা যায়। তো এগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নিই। ইউনিসেলুলার অর্গানিজম অর্থাৎ যে সমস্ত জীব এককোষী হয়, পারফর্ম অল ফাংশন বাই এ সিঙ্গেল সেল। তাদের দেহে একটা মাত্র কোষ দিয়ে তৈরি এবং সেই সিঙ্গেল সেলই কিন্তু সমস্ত রকমের ফাংশন করে। তাদের ডাইজেশন, তাদের রেসপিরেশন, সো এভরিথিং ক্যান বি পারফর্মড বাই অনলি সিঙ্গেল সেল। ওকে, সুতরাং ইউনিসেলুলার অর্গানিজমের যে গ্রেডেশন আমরা দেখতে পাবো সেটা হলো আसेलुलर গ্রেডেশন। তো একে আমরা কি বলবো? আसेलुलर গ্রেডেশন। আর সেলুলার গ্রেডেশন তাহলে আমরা কোন ক্ষেত্রে দেখতে পাবো? দেখো কিছু কিছু অর্গানিজমস আছে তো যে ক্ষেত্রে আমরা সেলুলার গ্রেডেশন দেখতে পাবো, তাদের দেহ কেবলমাত্র সেল দিয়ে তৈরি। তো এক্ষেত্রে কিন্তু কোনো রকম টিস্যুর কিন্তু তাদের ডেভেলপমেন্ট হয়নি। যেমন ফাইলাম পরিফেরাতে আমরা দেখতে পাবো সেলুলার গ্রেডেশন, তাহলে ফাইলাম পরিফেরাতে আমরা সেলুলার গ্রেডেশন দেখতে পাবো। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। এবং টিস্যু গ্রেড, তাহলে দেখো এক্ষেত্রে টিস্যু গ্রেডেশন আমরা কোথায় দেখতে পাবো? অর্থাৎ একই রকমের সেল দিয়ে তৈরি টিস্যু গ্রেডেশন, তো টিস্যু গ্রেডেশন আমরা দেখতে পাবো নিডারিয়াতে। এবং নিডারিয়াতে অন্তত 1000 টাইপস অফ সেল ক্যান বি ফাউন্ড। তাহলে হাইড্রার দেহতে অন্তত 1000 রকমের সেল থাকে এবং এই ডিফারেন্ট টাইপের সেলগুলোই প্রধানত ডিফারেন্ট টিস্যু তৈরি করে। এবং হিউম্যান বডি কনসিস্ট অফ বিলিয়ন টাইপস অফ সেল। দেখো মানুষের দেহতে অন্তত বিলিয়ন টাইপ অফ সেল থাকে এবং এক্ষেত্রে হাইয়েস্ট লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়। সুতরাং হিউম্যানের ক্ষেত্রে আমরা যে লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাবো তো সেটাই হলো অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তো এই পোর্শনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইউনিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে আমরা আसेलुलर গ্রেডেশন দেখতে পাবো, সেলুলার গ্রেডেশন দেখতে পাবো পরিফেরাতে, টিস্যু গ্রেডেশন আমরা দেখতে পাবো নিডারিয়াতে এবং অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন আমরা দেখতে পাবো হিউম্যানের ক্ষেত্রে। এবং মানুষের দেহে অন্তত বিলিয়ন টাইপ অফ সেল ক্যান বি ফাউন্ড, রাইট? নেক্সট আমরা একটু দেখে নাও, যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল থাকে তো সেই ইন্ডিভিজুয়ালের যদি আমরা হায়ারার্কি যদি আমরা দেখি, দেখো প্রত্যেকটা জীব প্রধানত সেল দিয়ে তৈরি। আমরা জানি যে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এভরি অর্গানিজম, দ্যাট ইজ সেল। আবার সেল মিলে কি তৈরি হচ্ছে? টিস্যু তৈরি হচ্ছে। টিস্যুগুলো নিয়ে তুই কি তৈরি করছে? অর্গান তৈরি করছে। যেমন আমরা যদি স্টোম্যাককে দেখি তো স্টোম্যাকের মধ্যে প্রধানত ডিফারেন্ট টাইপের টিস্যু আমরা দেখতে পাবো। তাহলে ডিফারেন্ট টিস্যু দিয়ে যেটা তৈরি হয় তো সেটাই হলো অর্গান। আবার অনেকগুলো অর্গান মিলে তৈরি হয় অর্গান সিস্টেম। যেমন আমাদের যদি ডাইজেস্টিভ সিস্টেমকে যদি আমরা ধরি তাহলে মাউথ ক্যাভিটি হচ্ছে একটা অর্গান, ফ্যারিংস একটা অর্গান। তো ফ্যারিংসের মধ্যে কিন্তু টিস্যু থাকে। আবার দেখো ফ্যারিংসের পরে ইসোফেগাস, তারপরে স্টোম্যাক, তো স্টোম্যাকের মধ্যেও টিস্যু থাকে। তাহলে স্টোম্যাক হচ্ছে একটা অর্গান। তারপরে ইন্টেস্টাইন, ইলিয়াম, কোলন, রেকটাম, সুতরাং ডিফারেন্ট টাইপের অর্গান থাকে এবং এই ডিফারেন্ট টাইপের অর্গানগুলোই কিন্তু টিস্যু দিয়ে তৈরি। এবং অল এক্সিবিট দ্য ডিভিশন অফ লেবার। এর মানে কি? এর মানে ডিফারেন্ট টাইপের সেল থাকে এবং সেই ডিফারেন্ট টাইপের সেল বিভিন্ন ফাংশন করে। ডিফারেন্ট টিস্যু থাকে, যেমন এপিথেলিয়াল টিস্যু আমাদের আবরণ তৈরি করে, দেহের আবরণ তৈরি করে। মাস্কিউলার টিস্যু আমাদের মুভমেন্টে সাহায্য করে। সুতরাং এক্ষেত্রে এই টিস্যুতেও কিন্তু আমরা ডিভিশন অফ লেবার দেখতে পাই, মানে কাজের ভিত্তিতে শ্রেণীবিন্যাস দেখতে পাই। অর্গান কি? যেমন বিভিন্ন অর্গান বিভিন্ন কাজ করে, যেমন হার্ট আমাদের ব্লাড সার্কুলেশনে হেল্প করে। স্টোম্যাক প্রধানত আমাদের প্রোটিন জাতীয় খাবারের ডাইজেশনে সাহায্য করে। ব্রেন কি কাজ করে? ব্রেন প্রধানত স্মৃতি, চিন্তা, বুদ্ধি ইত্যাদি কন্ট্রোল করে। তাহলে আমি যেটা বলতে চাইছি যে অর্গানের মধ্যেও কিন্তু ডিভিশন অফ লেবার দেখা যায়। এবং অর্গান সিস্টেম, দেখো ডাইজেস্টিভ সিস্টেম কি করবে? ডাইজেশনে হেল্প করবে। সার্কুলেটরি সিস্টেম কি করবে? সার্কুলেটরি সিস্টেম প্রধানত সার্কুলেশনে সাহায্য করে, মানে ব্লাডের সাহায্যে বিভিন্ন পদার্থের পরিবহনে সাহায্য করে। রেসপিরেটরি সিস্টেম কি কাজ করে? শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে, অক্সিজেন CO2 ছাড়ি। সুতরাং এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি যে সমস্ত লেভেলে কিন্তু ডিভিশন অফ লেবার দেখা যায়। এরপরে দেখো, এরপরে আমরা যে অংশটা দেখবো সেটা হচ্ছে 4 টাইপস অফ টিস্যু ক্যান বি ফাউন্ড। অল কমপ্লেক্স অর্গানিজম উইথ 4 টাইপস অফ টিস্যু। তাহলে যে ক্ষেত্রে টিস্যু গ্রেডেশন আমরা দেখতে পাবো, সমস্ত কমপ্লেক্স অর্গানিজমসের ক্ষেত্রে প্রধানত 4 রকমের টিস্যু আমরা দেখতে পাই। তো প্রথম টাইপের যে টিস্যু আমি বলেছিলাম যে টিস্যু প্রধানত সেল দিয়ে তৈরি হবে এবং সেই সমস্ত সেলের কিন্তু অরিজিন একই রকম হবে। হয়তো তাদের স্ট্রাকচার এবং ফাংশনের ডিফারও করতে পারে,
কিন্তু তাদের অরিজিন সবসময় একই রকম হয়। দেখো প্রথম টাইপের যে টিস্যু আছে তো সেটাই হলো এপিথেলিয়াল টিস্যু। তো এপিথেলিয়াল টিস্যুর অরিজিন কোথা থেকে হয়? 3টে টাইপের জার্ম লেয়ার থেকেই তাদের অরিজিন হতে পারে, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। সুতরাং 3 রকমের জার্ম লেয়ার থেকেই কিন্তু এপিথেলিয়াল টিস্যুর অরিজিন হয়। তবে মেনলি যেটা মাথায় রাখবে একটোডার্ম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এপিথেলিয়াল টিস্যুর অরিজিন জেনারেলি কোথা থেকে হবে? একটোডার্ম থেকে। তো এরা কি কাজ করবে? এরা প্রোটেকশন, ডিফারেন্ট অর্গানের যেহেতু এরা আবরণ তৈরি করে এপিথেলিয়াল টিস্যু, তাহলে এপিথেলিয়াল টিস্যু আমাদের প্রোটেকশন করে এবং তার সঙ্গে সঙ্গে কভারিং, দেহের বিভিন্ন অঙ্গের কভারিং তৈরি করবে, সিক্রেশন, এই যে ঘাম হয় প্লাস বিভিন্ন গ্ল্যান্ড তৈরি করে এপিথেলিয়াল টিস্যু, অ্যাবসর্পশন করে, খাবারের প্রধানত অ্যাবসর্পশন বা শোষণে হেল্প করে। সুতরাং এপিথেলিয়াল টিস্যুর মেইন যে ফাংশন তো সেটাই হলো প্রোটেকশন। সেকেন্ড টাইপের যে টিস্যু আছে দেখো সেটা হলো কানেকটিভ টিস্যু, এবং কানেকটিভ টিস্যুর অরিজিন কোন জার্ম লেয়ার থেকে হয়? কানেকটিভ টিস্যুর অরিজিন হয় মেসোডার্ম থেকে। এবং এই কানেকটিভ টিস্যুর ফাংশনকে এটা সাপোর্ট করে লিঙ্কেজ, স্টোরেজ এবং সার্কুলেশন। তাহলে আমাদের দেহের বিভিন্ন অর্গ্যানের মধ্যে প্রধানত কানেকশন তৈরি করবে এই কানেকটিভ টিস্যু। থার্ড টাইপের যে টিস্যু আছে সেটা হলো মাস্কিউলার টিস্যু। তো মাস্কিউলার টিস্যুর অরিজিন কিন্তু মেসোডার্ম থেকে হবে। মাস্কিউলার টিস্যু প্রধানত কি কাজ করে? আমরা জানি যে মাসেলসের আমাদের সংকোচন হয় এবং প্রসারণ হয় এবং তার ফলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। তাহলে দেখো এটা কি কাজে হেল্প করবে? এটা কন্ট্রাকশন করতে হেল্প করবে, লোকোমোশন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে সাহায্য করবে। তো এগুলোই প্রধানত মাস্কিউলার টিস্যুর ফাংশন। এবং ফোর্থ টাইপের যে টিস্যু আছে তো সেটাই হলো নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যুর যে অরিজিন তো সেটা হয় একটোডার্ম থেকে, এবং এটা প্রধানত কি কাজ করে? কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। দেখো এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে কানেকশন করবে নার্ভাস টিস্যু। যেমন যদি আমাদের গরম হয় সে তার সেন্সেশন আমরা বুঝতে পারি যে আমাদের এনভায়রনমেন্ট প্রধানত গরম আছে, অথবা যদি ঠান্ডা হয় সেটা আমরা বুঝতে পারি। তাহলে ডিরেক্টলি এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে কানেক্ট করবে যে টিস্যু তো তাকেই আমরা বলবো নার্ভাস টিস্যু। সুতরাং এটাই হচ্ছে টিস্যু সম্পর্কিত বেসিক আইডিয়া। এই অংশগুলো একটু মাথায় রাখবে, কারণ টিস্যু বুঝতে গেলে কিন্তু এই বেসিক আইডিয়া আমাদেরকে অবশ্যই খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং এই জায়গাতে তাহলে আমরা দেখলাম যে টিস্যু প্রধানত গ্রুপ অফ সেল দিয়ে তৈরি হবে, অর্থাৎ বেশ কতকগুলো সেল মিলে টিস্যু তৈরি করে, এবং জেনারেলি কোনো একটা পার্টিকুলার টিস্যুর ফাংশন জেনারেলি একই রকম হয়। এবং টিস্যু যে সেলগুলো দিয়ে তৈরি হয় সেই সেলের মাঝখানে যে স্পেস থাকে তো তাকেই আমরা বলবো ইন্টারসেলুলার স্পেস বা ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্স কিন্তু ডিফারেন্ট টিস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এরপরে যখন ক্রমশ আমরা বিভিন্ন টিস্যু সম্পর্কে আমরা যখন পড়ব তখন এই ম্যাট্রিক্সের কম্পোনেন্টগুলো কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে। ওকে, তো আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি তোমরা টিস্যু কি সেটা বুঝতে পারলে, এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপের টিস্যু, তাদের ফাংশন কি এবং তাদের অরিজিন কি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। তো এরপরে আমরা ধীরে ধীরে ডিফারেন্ট টাইপের টিস্যু সম্পর্কে আলোচনা করব, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু এবং মাস্কিউলার টিস্যু সম্পর্কে আলোচনা করব। দেখো আমি নোটস আমি এক্ষেত্রে লিখেছি, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন কানেকটিভ টিস্যুর নোটস এক্ষেত্রে দেখতে পাচ্ছ। তো কানেকটিভ টিস্যু একদম সিম্পল ডায়াগ্রামের সাহায্যে আমি নোটস এক্ষেত্রে তৈরি করার চেষ্টা করেছি। এবং এই ক্লাসগুলো তোমরা যদি দেখো ভালো করে, তোমরা যদি ফলো করো, তাহলে অবশ্যই টিস্যু আর তোমাদের অন্য কোথাও থেকে পড়তে হবে না। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।